রাষ্ট্রপতিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে এই আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিউর রহমান। মোহাম্মদ শাহাবুদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাসরুর সালিকিন এই রায় দেন। মাত্র 5 কার্যদিবসে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে রায় প্রদান দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে রেকর্ড। আমরা যখন ভারতের গালে ঠাডাইয়া থাপ্পড় দিতে চাই, নরেন্দ্র মোদীকে যে ঠাডাইয়া যে থাপ্পড় দিতে পারবে সেই জন্য বাংলাদেশের রাজনীতিতে শীর্ষ চেয়ারে বসে সেই সময়ে জামাত বিএনপি দুইজনই টানাটানি লাগছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট বানাতে। জনাব তারেক রহমান প্রস্তাব দিয়েছেন যে প্রেসিডেন্ট হিসাবে আপনাকেই আমি প্রস্তাবনা করছি। 24পন্থী জুলাইপন্থী জনতার জন্য একটা সুখবর। জুলাইয়ের অন্যতম শত্রু ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়ে গেছে। দর্শক, এটা একটা সুখবর এবং তিনি বাঁচতে পারবেন বলে মনে হচ্ছে না। অর্থাৎ মোহাম্মদ শাহাবুদ্দিন পর্ব শেষ হলো এখানেই। এইভাবেই ধীরে ধীরে ছোট করে আনবে ওনার পৃথিবী। হ্যাঁ ভাই, উনি যাইতে পারবে না। আর কোনো কারণে যদি বিএনপি এই ধরনের কথাবার্তা কেন বলতেছে, যেন সবাই রাগ উঠে। রাগ উঠলে কি করবেন? আপনি মামলা ঢুকে দিবেন। বেশ কয়েকটা মামলা ঢুকতে হবে। সবাই মিলে যদি মামলা ঢুকে, তাহলে তার বিদেশ যাইতে পারলো না কে? চুপ্পু সাহেব। একটি গুরুত্বপূর্ণ সংবাদ, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো সময় অ্যারেস্ট হতে পারেন। হাউস অ্যারেস্ট হওয়ার পিছনে কারণটা হলো তিনি ইতিমধ্যে শেখ হাসিনার সাথে বহুবার কথা বলেছেন। বাংলাদেশপন্থী আর ভারতপন্থী দুটা পন্থী সেনাবাহিনীর মধ্যে আছে, যারা বাংলাদেশপন্থী তারা সেই কল রেকর্ডগুলা করে ফেলেছেন। দর্শক, কথায় আছে পাপ কখনো বাপকে ছাড়ে না। ঠিক এরকম অবস্থা হয়েছে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর। তিনি মনে করেছিলেন বিএনপি হয়তোবা তার প্রতি নরম হবেন। তাকে যেহেতু বিএনপি বারবার রক্ষা করেছিল, সুতরাং তাকে এখনো বিএনপি রক্ষা করবে। কিন্তু না প্রিয় দর্শক, বিএনপির এরকম রেকর্ড রয়েছে যে তারা রাষ্ট্রপতিদের জেল পর্যন্ত খাটিয়েছে। এমনকি একটা সময় নিজেদের রাষ্ট্রপতিকেও তারা হেনস্থা করতে ছাড়েনি। আর এ তো আওয়ামী লীগের রাষ্ট্রপতি। প্রিয় দর্শক, বিশ্লেষকগণ বলছেন যে তিনি এমন ফাটাবাসের চিপায় পড়ে গিয়েছে, যেই ফাটাবাসের চিপা থেকে এই মুহূর্তে তিনি আর বের হতে পারবেন না। রাষ্ট্রপতিকে ফুসলিয়ে ফাসলিয়ে পদত্যাগ করালো এবং এখন তারই বিচার করতে বসলো। দর্শক, সবগুলো বিষয়ই আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এরই সাথে সাথে জামায়াত এবং বিএনপি দুই দলই চাচ্ছে যে রাষ্ট্রপতি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিযুক্ত করা হোক। আপনারা কি ভাবছেন সেটা অবশ্যই জানাবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। 24পন্থী জুলাইপন্থী জনতার জন্য একটা সুখবর। জুলাইয়ের অন্যতম শত্রু ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল বাংলাদেশে জুলাই বিপ্লব হওয়ার পরও হাসিনার রেখে যাওয়া ভৃত্য পাহারাদার শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়ে গেছে। দর্শক, এটা একটা সুখবর এবং তিনি বাঁচতে পারবেন বলে মনে হচ্ছে না। এ বিষয়ে বিএনপির মধ্যে সিভিয়ার ইখতিলাফ রয়েছে। বিএনপির ভিতরে যারা এসালামপন্থী তারা শাহাবুদ্দিন চুপ্পুকে বাঁচাতে জোরালো চেষ্টা করছে, এটা নিয়ে আলাদা আলোচনা করছি। কিন্তু যতই চেষ্টা করেন না কেন, আইনের বেড়াজালে শাহাবুদ্দিন চুপ্পুকে ফাঁসতে হবে, আটকা পড়তে হবে। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে দর্শক। তবে বিরোধী দল হিসেবে জামাত ইসলামের একটা ক্ষমতা বাংলাদেশে আছে। জামাত ইসলামীর চাওয়া বা জামাত ইসলামীর সাথে একদম রেড লাইন ক্রস করা বিএনপি সরকারের জন্য ঝুঁকিপূর্ণ। এই জায়গায় যেহেতু সরাসরি জামাতের ইন্টারেস্টের সাথে শাহাবুদ্দিন চুপ্পুর একটা কনফ্লিক্ট আছে, যেমন জামাতের ইসলামী ব্যাংক দখলের সাথে শাহাবুদ্দিন চুপ্পু জড়িত, তো জামাত নানান বিষয়ে কম্প্রোমাইজ করতে পারে। একদম আনকম্প্রোমাইজিং সেটা বলবো না, কিন্তু ইসলামী ব্যাংক প্রশ্নে এই শাহাবুদ্দিন চুপ্পুরা যেটা করেছে, এই জায়গায় জামাত কম্প্রোমাইজ করবে না। এই জন্য শাহাবুদ্দিন চুপ্পুকে আটকাতে, শাহাবুদ্দিন চুপ্পুকে ফাঁসাতে, শাহাবুদ্দিন চুপ্পুকে আইনের আওতায় আনতে জামাত ইজ ভেরি সিরিয়াস। নেপথ্যে জামাত সিরিয়াসলি কাজ করছে। হ্যাঁ, উপরে উপরে কথার কথা বা বাক সর্বস্ব অনেক অবস্থান এনসিপির দেখছি, তারও গুরুত্ব আছে, কিন্তু ভিতরে ভিতরে শাহাবুদ্দিন চুপ্পুকে আইনের বেড়াজালে আটকাতে কাজ করছে জামাত। বিশেষ করে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, এসালাম কাণ্ড, ইসলামী ব্যাংক কাণ্ড, নানান ক্ষেত্রে এগুলোর সমস্ত ফাইলপত্র পদত্যাগের পরেই জামাতের লোকজন নাড়াচাড়া দিয়েছে। জামাতের লোকজনেই বা জামাতপন্থীরা যারা জামাত বলায় চলে, তারাই খবর দেখেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে। কারা করছে আমি আসছি বিস্তারিত। এবং সেই এসালাম কাণ্ডের যে ঘটনা, এটা যাতে তদন্ত করে বাংলাদেশ ব্যাংক দুদক, বাংলাদেশ ব্যাংক তদন্ত করতে চাচ্ছে না, এটা আলাদা আলোচনা করবো। কেন চাচ্ছে না? ইটস ভেরি সিম্পল, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরাসরি এসালামের দালাল, এসালাম অ্যাপয়েন্টেড লোক। অতএব সে এসালাম
তো আরাকে সালামকে বাঁচাতে চাইবেই। কিন্তু জামাতপন্থী লোকজন এই ফাইলগুলো সব নাড়াচাড়া দিচ্ছে এবং শিশির মনিরদের তৎপরতা দেখেন কিভাবে কেন তাকে বিচারের আওতায় আনা যায়। এই বিষয়ে বারবার বলছে। সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা থেকে শুরু করে যে কোনো মামলা করা যায়, কোনো সমস্যা নেই, রানিং রাষ্ট্রপতির বিরুদ্ধে করা যায় না। অতএব জামাতের এখানে একটা কঠিন তৎপরতা আছে, এই কারণেও শাহাবুদ্দিন চুপ্পু আটকে যেতে পারেন, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তারপর রাজনীতির শেষ কথা বলে কিছু নেই। শাহাবুদ্দিন চুপ্পু একটা সমঝোতা করেছেন বিএনপির সাথে, যাতে তাকে বিদেশ যেতে দেওয়া হয়। বিদেশ যেতে দেওয়া এটা একটা সমঝোতা, এটা একদম কঠিনভাবে শাহাবুদ্দিন চুপ্পু গ্যারান্টি চেয়েছেন যে আমাকে বিদেশ যেতে দেন, আমি পদত্যাগ করছি, আপনারা যা বলবেন ওইটা শুনবো, কিন্তু আমার পদত্যাগের পর বিদেশ যেতে দিতে হবে, আমি জেল খাটতে পারবো না। হ্যাঁ, এই শর্তে বিএনপিও রাজি হয়েছে, এই শর্তে বিএনপিকে সার্ভিস দিয়েছে, বিএনপি যা শিখিয়ে দিয়েছে সেটা বলেছে। কিন্তু সেটা বললো এই ধরনের কমিটমেন্ট থাকে না। যেমন ইউনূসের সাথে কিন্তু অনেক সমঝোতা বিএনপির সাথে ছিল, কিন্তু সেই সমঝোতা বিএনপি ক্ষমতা আসার পর কিন্তু অনেক কিছুই পল্টি মেরেছে। আবার ভারতের সাথে তারেক রহমানের অনেক সমঝোতা ছিল, কিন্তু বিএনপি ক্ষমতা আসার পর এগুলো অনেক ক্ষেত্রেই তারা পল্টি মেরেছে। ইট মিনস ক্ষমতা আসার আগের অনেক কথা বা ঘটনা ঘটার আগের অনেক সমঝোতা ঘটনা ঘটার পর থাকে না, বিজয়ী পক্ষ নিজের মতো করে ব্যাখ্যা দেয়। এখন চুপ্পুকে বিদেশ যেতে দেবে, দ্যাট মিনস সেফ এক্সিট জিতে দেবে, এ বিষয়ে বিএনপি চুপ্পু সরাসরি সমঝোতা হয়েছে, আমরা একদম নিশ্চিতভাবে জানতে পেরেছি। কিন্তু সেই সমঝোতার উপর বিএনপি শেষ পর্যন্ত নাও টিকতে পারে। এই সমঝোতা লঙ্ঘন করে চুপ্পুকে গ্রেপ্তার করতে পারে, বিদেশ যেতে বাধা দিতে পারে। এবং অলরেডি বিএনপির একটা অংশ সিরিয়াসলি চাচ্ছে যে চুপ্পুকে বিদেশ যেতে দেওয়া যাবে না, গ্রেপ্তার না করলেও বিদেশ যেতে দেওয়া যাবে না। তো সেখানে অলরেডি সিএমএইচে চিকিৎসা নিতে বলা হয়েছে যে আপনি সিএমএইচে ডাক্তার দেখান, আর ডাক্তার যদি দরকার হয় বিদেশ থেকে, আমিরে যেমন কথা বলেছেন যে বিদেশ থেকে আনবো, কিন্তু ভাই বিদেশ যাওয়ার নাম নিয়েন না, সেই জায়গায় চুপ আটকে যেতে পারে। এই যে দৃশ্যপট এতক্ষণ যেটা বললাম, এটা আমাদের জুলাইপন্থীদের জন্য একটা সুখবর যে জুলাইয়ের একজন সরাসরি জুলাইয়ের শত্রু, গণহত্যাকারীর দোষর, সে সেফ এক্সিট পাবে। এতদিন রাষ্ট্রপতি ছিল, এটাই তো আমাদের জন্য লজ্জার, এখন আবার সেফ এক্সিট পাবে, এটা হতে পারবে না। তবে যেভাবে চারদিকে তাকে চেপে ধরা হচ্ছে, মামলা, শিশির মনিরদের ব্যাখ্যা, এটা আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর। আর বিএনপির একটা অংশ এক্ষেত্রে আন্তরিক। এই যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনমন্ত্রী, তিনি কিন্তু এসালাম গ্রুপের না, আইনমন্ত্রী একসময় বাম ছিলেন কিন্তু এসালাম গ্রুপের না। অতএব আইনমন্ত্রী এখানে সঠিক অবস্থানে আছেন। তিনি বলছেন যে না, অবশ্যই আমরা গুরুত্বের সাথে দেখব তার বিরুদ্ধে মামলা হলে, অভিযোগ হলে। অতএব আইনমন্ত্রী যে বক্তব্য, তাতে তাকে সেফ এক্সিট দেওয়ার সুযোগ নাই। আইনমন্ত্রীর এই বক্তব্য পজিটিভ। সালাউদ্দিন আহমেদ এসালামের লোক, তার বক্তব্য আলাদা আলোচনা করব। আমরা যখন ভারতের গালে ঠাডাইয়া থাপ্পড় দিতে চাই, নরেন্দ্র মোদীকে যে ঠাডাইয়া যে থাপ্পড় দিতে পারবে সেই জন্য বাংলাদেশের রাজনীতিতে শীর্ষ চেয়ারে বসে, সেই সময়ে জামাত বিএনপি দুইজনই টানাটানি লাগছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট বানাতে। আর গতকাল জনাব তারেক রহমানের পক্ষ থেকেও প্রেসিডেন্ট করার প্রস্তাব দিয়েছেন বলে এখন আলোচনা করছেন বিএনপির শীর্ষ নেতারা। বিএনপির শীর্ষ নেতারা এভাবে বলছেন যে জনাব তারেক রহমান প্রস্তাব দিয়েছেন যে প্রেসিডেন্ট হিসাবে আপনাকেই আমি প্রস্তাবনা করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের তো কোনো সমস্যা নাই, দুই জায়গা থেকে এত সুন্দর দাওয়াত, তাই উনি কেন বসে থাকবে এভাবে? কিন্তু এত কাঁচা মাছ ডক্টর মোহাম্মদ ইউনূস খায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক পাকা মাছ খাওয়া, পাকা খেলোয়াড়, বড় মাঠের খেলোয়াড়। আরেকটা কাজ, উনি হয়তোবা ঠান্ডা মাথায় কঠিন বিলিয়ন মানুষটা তারেক রহমান সাহেবকে হাতে নিয়ে এখন বাংলাদেশের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করবেন। এই কথার উপরে বাংলাদেশের সবকিছু পরিবর্তন করা সম্ভব এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পক্ষে। আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। হ্যাঁ, প্রবল গণ আন্দোলনের চাপে মাথা নত করতে বাধ্য হয়েছে দিল্লির মোদী সরকার, কিন্তু তাতেও কি থামছে ক্ষোভের আগুন? একেবারেই না, উল্টো এবার টার্গেট খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লির মসনদ কাঁপিয়ে এবার কলকাতা রাজপথে আছড়ে পড়েছে এক ভয়াবহ সুনামি, আর সেই সুনামির গর্জন একটাই, শুভেন্দু অধিকারীর পদত্যাগ চাই। কেন একজন কেন্দ্রীয় মন্ত্রীর এত বড় বলিদানের পরেও শান্ত হচ্ছে না ছাত্র সমাজ? আর কেনই বা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্যে খোদ হিন্দুদেরই পেটে লাথি মেরে আজ গদি হারানোর চরম আতঙ্কে কাঁপছেন শুভেন্দু? পর্দার আড়ালের এক চাঞ্চল্যকর ও রোমহর্ষক সত্য জানতে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার এতদিনের সমস্ত রাজনৈতিক হিসেব নিকেশ পাল্টে দেবে। গতকালকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাটকীয় পদত্যাগ। সরকারের শীর্ষ মহল ভেবেছিল মন্ত্রীর এই বলিদানের পর হয়তো ছাত্র জনতার ক্ষোভের আগুন কিছুটা প্রশমিত হবে, তরুণ প্রজন্ম হয়তো শান্ত হয়ে
ঘরে ফিরে যাবে, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ উল্টো। এই পদত্যাগ আন্দোলনকারীদের কাছে এক বিশাল বিজয়ের বার্তা নিয়ে এসেছে। এই ঘটনা যেন জ্বলন্ত আগুনে 1 গ্যালন ঘি ঢেলে দিয়েছে। দিল্লির বুক চিরে যে ছাত্র যুব সমাজ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে, তারা এখন নিজেদের আসল শক্তিটা চিনে গেছে। তারা বুঝে গেছে রাজপথ দখল করতে পারলে কোনো স্বৈরাচারী শাসকই আর টিকতে পারে না। আর সেই অপ্রতিরোধ শক্তির আস্ফালন আজ আছড়ে পড়েছে কলকাতার বুকে। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত যে বিশাল জনসমুদ্র আজ দেখা যাচ্ছে, তা নিছক কোনো রাজনৈতিক দলের ভাড়ায় আনা লোক নয়। এ হলো অধিকার বুঝে নিতে আসা একদল অকুতভয় তরুণের দল, যা ক্ষমতা দম্ভ গুড়িয়ে দেওয়ার এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভেবেছিলেন পুলিশ প্রশাসন আর ক্ষমতার দম্ভ দেখিয়ে তিনি এই তরুণ প্রজন্মকে থামিয়ে দেবেন। বিধানসভায় দাঁড়িয়ে চরম অধ্যত্বের সাথে তিনি হুঙ্কার দিয়েছিলেন, আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে করো বা অন্য কোনো রাজ্যে যাও, বাংলায় এসব চলবে না। তিনি এমনভাবে কথা বলছিলেন যেন এই রাজ্যটা তার প্রত্যেক জমিদারি। এমনকি বিরোধী সরকার চিরতরে মুছে দেওয়ার প্রচ্ছন্ন হুমকিও দিয়েছিলেন তিনি। কিন্তু তিনি একটা মস্ত বড় ভুল করে ফেলেছিলেন। তিনি ভুলে গিয়েছিলেন আজকের এই তরুণ প্রজন্ম কাউকে গণে না। যারা দিল্লির বুকে দাঁড়িয়ে পুলিশের লাঠি আর টিয়ার গ্যাস উপেক্ষা করে খোদ মোদী সরকারের ভেদ নাড়িয়ে দিতে পারে, তাদের কাছে রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর চোখ রাঙানি যে নিছকই হাস্যকর, তা আজ কলকাতার রাজপথ অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিয়েছে। মাত্র 24 ঘন্টার নোটিশে কোনো বড় রাজনৈতিক ব্যানার ছাড়াই হাজার হাজার তরুণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে, তা দেখে মুখ্যমন্ত্রীর পায়ের তলার মাটি আক্ষরিক অর্থেই সরে গেছে। এখন আর দিল্লি নয়, খোদ কলকাতার বুকেই তার পদত্যাগের স্লোগান উঠছে। কিন্তু হঠাৎ করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই ক্ষোভ এতটা তীব্র হলো কেন? কেন তার পদত্যাগের দাবি আজ এতটা জোরালো? এর পেছনের আসল কারণটা জানলে আপনি শিউরে উঠবেন। ক্ষমতায় আসার আগে এই বিজেপি সরকার এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি ভরসা দিয়েছিলেন এ রাজ্যের হিন্দু সম্প্রদায়কে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই রাজ্যে যখন মুসলিমরা সংখ্যালঘু, তখন হিন্দুদের একটা বিশাল প্রত্যাশা ছিল এই সরকারের কাছে। তারা ভেবেছিল দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে, তাদের অধিকার সুরক্ষিত হবে, তরুণরা চাকরি পাবে এবং সমাজে একটা সাম্যতা ফিরে আসবে। কিন্তু ক্ষমতায় বসার পর শুভেন্দু অধিকারী ঠিক তার উল্টোটাই করেছেন। চরম বিশ্বাসঘাতকতা করে তিনি খোদ হিন্দুদেরই পেটে লাথি মেরেছেন। নিজেদের ভোট ব্যাংক টিকিয়ে রাখতে এবং গদি বাঁচাতে গিয়ে তিনি এমন সব আত্মঘাতী নীতি গ্রহণ করেছেন যা এই রাজ্যের সাধারণ হিন্দু সম্প্রদায়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। চাকরির নামে প্রহসন, মেধার অবমূল্যায়ন আর দুর্নীতির এক বিশাল সিন্ডিকেট তৈরি হয়েছে তার চোখের সামনে। যে মানুষগুলো তাকে বিশ্বাস করে ভোট দিয়েছিল, আজ তারাই সবচেয়ে বেশি প্রতারিত বোধ করছে। আর সেই পুঞ্জীভূত ক্ষোভেরই আগ্নেয়গিরি আজ বিস্ফোরিত হচ্ছে এই আন্দোলনে। সাধারণ মানুষ আজ খুব ভালোভাবে বুঝে গেছে যে ধর্মীয় সুশ্রুতি দিয়ে, ধর্মের দোহাই দিয়ে ক্ষমতায় আসা এই নেতারা আসলে কারো আপন নয়, তারা শুধু ক্ষমতার পূজারী। তাই যে তরুণরা আজ রাস্তায় নেমেছে, তারা হিন্দু মুসলিম ভুলে নিজেদের হকের দাবিতে একজোট হচ্ছে। আর তাদের প্রধান টার্গেট হয়ে উঠেছেন সেই প্রতারক মুখ্যমন্ত্রী। একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখবেন এই আগুন শুধু কলকাতাতে সীমাবদ্ধ নেই, গোটা দেশ আজ জ্বলছে। এই আন্দোলন আজ এক সর্বভারতীয় রূপ নিয়েছে। মধ্যপ্রদেশে আদিবাসী সম্প্রদায় তাদের জল, জঙ্গল আর জমির অধিকার ছিনিয়ে নিতে পথে নেমেছে। পুলিশের ব্যারিকেড সেখানে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। মণিপুরে কুকি সম্প্রদায়ের মানুষ ফের গর্জে উঠেছে। রাজ্যটা আবারও এক ভয়াবহ অশান্তির দিকে এগোচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের ঘর, যে গুজরাটকে মডেল হিসেবে তুলে ধরা হয়, সেখানেও আজ কৃষকরা বিদ্রোহ ঘোষণা করেছে। ওদিকে পাঞ্জাবের কৃষকরা তো সমস্ত বাধা, সমস্ত ব্যারিকেড ভেঙে দিল্লির দিকে ধেয়ে আসছে। কর্পোরেটদের স্বার্থে দেশের কৃষি বাজারকে বিক্রি করে দেওয়ার যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে এই গণ অভ্যুত্থান আজ এক বিশাল আকার ধারণ করেছে। একটু ভেবে দেখুন, যে সরকার 24 সালের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, মাত্র 240টি আসনে আটকে গিয়ে আজ নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর মতো দুজন নেতার ক্র্যাচের উপর ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, তাদের এত কিসের অহংকার? সমীক্ষা বলছে দেশের 86% মানুষ এই সরকারের পতন চায়। 86%। এই পরিসংখ্যানটা কোনো সাধারণ ব্যাপার নয়। এর মানে হলো গোটা ভারতবর্ষ আজ এক বারুদের স্তূপের উপর বসে আছে। আর এই ছাত্র জনতার আন্দোলন হলো সেই বারুদে ফেলে দেয়া জ্বলন্ত দেশলাইয়ের কাঠি। নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু যদি আজ সমর্থন তুলে নেয়, তবে কালই সরকারের পতন ঘটবে। এত দুর্বল একটা ভিত্তির উপর দাঁড়িয়েও তাদের এই যে স্বৈরাচারী দম্ভ, তা সত্যি বিস্ময়কর। আজকের দিনে দাঁড়িয়েও যদি এই শাসক গোষ্ঠীর সাধারণ মানুষের চোখের ভাষা পড়তে না পারে, যদি তারা ভাবে যে পুলিশ প্রশাসন, র্যাফ আর দলীয় ক্যাডার দিয়ে এই গণ আন্দোলনকে গায়ের জোরে দমন করবে, তবে তারা চরম মূর্খের স্বর্গে বাস করছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ তো সবে শুরু, এটা তো ট্রেলার মাত্র, আসল সিনেমা এখনো বাকি। এরপরেও যদি তারা ডিলিমিটেশন বা অন্য কোনো বিতর্কিত বিল পাশের চেষ্টা করে, তবে পরিস্থিতি এমন ভয়াবহ হবে যা কল্পনা করারও বাইরে। ক্ষমতা দম্ভে অন্ধ হয়ে যাওয়া নেতারা ভুলে গেছেন যে জনতা যখন খেপে যায়, তখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কোনো ব্যারিকেড, কোনো জলকামান, কোনো টিয়ার গ্যাস বা লাঠি চার্জ তাদের আটকাতে পারে না।
ইতিহাস সাক্ষী আছে এই ধরনের স্বৈরাচার আর অহংকারী শাসকদের শেষ পরিণতি সবসময় অত্যন্ত করুণ হয়। প্রতিবেশী অর্থাৎ বাংলাদেশের দিকে তাকালেই তার প্রমাণ পাওয়া যায়। হয়তো সেই দিন আর খুব বেশি দূরে নেই, যেদিন ক্ষমতা দম্ভ দেখানো এই অহংকারী নেতাদের জনরোষের হাত থেকে নিজেদের প্রাণ বাঁচাতে হেলিকপ্টারে বা সামরিক বিমানে করে রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালাতে হবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।